প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বছরের প্রথম একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, ২০২৪ অত্যন্ত ঘটনাবহুল যে বছরটি, সেটি আমরা পেছনে ফেলে নতুন বছর ২০২৫-এ প্রবেশ করলাম। তো ২০২৫-এর এই প্রথম ভিডিওটি আজ আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং এই এত দীর্ঘটা সময় আপনারা যারা নাগরিক টিভি নিয়মিত দেখছেন বা আমার তৈরি করা কন্টেন্টগুলো যারা দেখছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতার জায়গা থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে ২০২৪ সালটি এটা তো অনেক ঘটনাবহুল একটি বছর ছিল, যেটা আমি শুরুতেই বললাম। তো সেই ২০২৪ সালটি সেটিও আমার ব্যক্তিগত প্রাপ্তির কথা যদি আমি বলি, অনেক বড় প্রাপ্তি, যেটা আমার এবং আমাদের সকলের, যে আমরা একটা ফ্যাসিবাদী সরকার, স্বৈরশাসক যার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, তাকে আমরা পালাতে বাধ্য করতে পেরেছিলাম। এবং এই ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মাধ্যমেই কিন্তু আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যেতে পারিনি, তাদের বাংলাদেশে যাওয়ার পথটি সুগম হয়েছে। এবং আমার ব্যক্তিগত আনন্দের জায়গাটা হচ্ছে সেটাই, যে আজ থেকে ৫ মাস আগেও কিন্তু আমি কল্পনা করিনি যে ২০২৪ সালে আমি নাজমুস সাকিব বাংলাদেশে প্রবেশ করতে পারবো। কিন্তু সেই অসম্ভবটি সম্ভব হয়েছে আমাদের ছাত্র জনতা তাদের একটি অকুতোভয় লড়াইয়ের মাধ্যমে। এবং তারা যেভাবে স্বৈরাচারের সাথে চোখে চোখ রেখে তারা আন্দোলন করেছে, রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এবং প্রায় ২০০০-এরও বেশি ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আমাদের যে বিজয়, যেটাকে আমরা বলছি স্বাধীনতা 2.0, সেটা সূচিত হয়েছে। এবং যার প্রেক্ষিতেই কিন্তু আমার পক্ষে বাংলাদেশে যাওয়াটা সম্ভব হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় ৫ বছর দেশে ফিরতে পারেননি সাংবাদিক নাজমুস সাকিব। ক্ষমতাচ্যুত সরকারের বিতর্কিত নির্বাচন ও আওয়ামী লীগ নেতাদের অপকর্ম তুলে ধরায় ডিজিটাল নিরাপত্তা আইন সহ ধর্ষণের মিথ্যা অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় তার নামে। স্বৈরাচারের পতনের পর বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেন তিনি। দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে নিজের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে লিখেন, স্বাধীন বাংলাদেশে আগমন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় পুলিশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। আহ্বান জানান অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে রাজনীতিবিদদের দ্বন্দ্ব নিরসনের। আমি সর্বশেষ এসেছিলাম ২০১৯ সালের মার্চ মাসে, এবং তখন আপনি জানেন যে একটা যে রাতের ভোটের নির্বাচন, ওই নির্বাচনের পরে আমি আসলাম। এবং আমার আসার পেছনে একটাই কারণ ছিল যে আপনাদের মূলধারার মিডিয়াগুলো তখন আসিফ নজরুলের কোনো সাক্ষাৎকার প্রচার করতে পারতো না। তা আমি এসেছিলাম যে স্যারের একটা সাক্ষাৎকার আমি নিয়ে আমি প্রচার করব। তো আমি আসলাম, এসে আমি আসিফ নজরুল স্যারের একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম। প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি বছরে 2বার করে বাংলাদেশে আসতাম। তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি। তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই, আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না। আমি বলি কেন? বলে আপনি আসিফ নজরুল স্যারের একটা ইন্টারভিউ করেছেন, তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে। আমি বলি কেন? আমার বিরুদ্ধে তো কোনো মামলা নেই। বলে মামলা লাগবে না, যে কোনো একটা মামলা আপনাকে শোন অ্যারেস্ট দেখানো হবে, তো আপনি আর আসবেন না। তো ওই যে ২০১৯-এর মার্চ, এরপর থেকে আমি আর আসার সাহস করিনি। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি বাংলাদেশে খুব অল্প সময়ের জন্য একটি সংক্ষিপ্ত সফর শেষ করে এখন আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এসেছি। কিন্তু এই যে ২০২৪ সালে আমি যে বাংলাদেশে যেতে পারলাম এবং আমার যে প্রিয় স্বদেশের যে স্বাদ অনুভব করতে পারলাম, স্বাধীন বাংলাদেশ যেটাকে আমরা বলছি, যে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই নতুন বাংলাদেশের যে স্বাদ আমি উপভোগ করলাম, সেটা আমার কাছে একটা অত্যন্ত স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। যে কয়দিন আমি বেঁচে থাকবো, আমার কাছে এটি একটি অনেক বড় একটি প্রাপ্তির জায়গা থাকবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে আমি যে যেতে পেরেছিলাম ২০২৪ সালে, এটা একটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি ২০২৪-এর। এবং এই যে নতুন সাল যেটিতে আমরা প্রবেশ করলাম ২০২৫, এই নতুন বছরটিতেও কিন্তু আমাদের অনেক প্রত্যাশা। আমরা ২০২৪-এ যেমন একটি স্বৈরশাসক শেখ হাসিনার আমরা পলায়ন দেখতে পেরেছি, ২০২৫-এ আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক ধারা সূচিত হোক এবং দেশ একটি গণতন্ত্রের পথে যাত্রা করুক এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক। তো সেটি আমরা দেখতে চাই। তো এই চ্যালেঞ্জটি কিন্তু আমাদের সামনে এখন রয়েছে, প্রিয় দর্শক। তো ২০২৪-এর যেই চ্যালেঞ্জ, সেটা কিন্তু ২০২৫ থেকে অনেক ব্যতিক্রম। ২০২৫-এ আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ এ কারণেই যে এখন আমাদের সামনে ওই ফ্যাসিস্ট হাসিনার মতো একটা দানবীয় সরকার নেই। এখন যে সরকারটি রয়েছে সেটি কিন্তু আমাদেরই সরকার, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদেরকে আমরা আমাদের সরকার বলতে চাই। কিন্তু এই সরকারের কাছেও কিন্তু আমরা যদি প্রাপ্তি অপ্রাপ্তির একটা যদি আমরা হিসাব নিকাশ করতে যাই, তাহলে কিন্তু আমাদের হোঁচট খেতে হবে। অর্থাৎ এই যে প্রায় ৫ মাস ধরে যেই সরকারটি ক্ষমতায় আছে, আমাদের অপ্রাপ্তির জায়গাটা কিন্তু অনেক দীর্ঘ।
অর্থাৎ আমরা আমাদের বাকস্বাধীনতা ফেরত পেয়েছি, আমরা যেভাবে খুশি এই সরকারকে ক্রিটিসাইজ করতে পারছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি লক্ষ্য করি যে আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছিলাম যে একটা সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের যে অস্বাভাবিক দাম সেটি কিন্তু এখনও বজায় আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জনগণের বিভিন্ন জায়গায় যে ক্ষোভের জায়গা সেগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। পুলিশের মধ্যে একটি বাহিনী যেটিকে শেখ হাসিনা অকার্যকর করে ফেলেছিল, সেই বাহিনীটি কিন্তু এখনও ফাংশনাল বাহিনীতে পরিণত হতে পারেনি। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির যে এখনও একটি চরম অবনতি সেটা কিন্তু এখনও পরিলক্ষিত হচ্ছে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন তিনি অবশ্যই এর দায়ভার কিন্তু তিনি কোনোভাবে এড়াতে পারেন না। তো এভাবে নানা ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের কিন্তু অপ্রাপ্তি রয়েছে। বিশেষ করে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তাকে কেন্দ্র করে আপনারা জানেন যে একটা বেশ বিতর্ক রয়েছে এবং তার কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, এই কারণে যে তিনি ছাত্র আন্দোলনে তিনি সরাসরিভাবে পার্টিসিপেট করেছেন। তো সে কারণে তার প্রতি কিন্তু আমাদের চাওয়াটার হয়তো এক্সপেকটেশনটা হয়তো অনেক বেশি। তো সে অনুযায়ী তিনি এক্সপেকটেশনস অনুযায়ী তিনি ডেলিভার করতে পেরেছেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু 2025 সালটিতে সবচেয়ে বড় চাওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এই সরকার যে যৌক্তিক সংস্কার সেগুলো করে তারা একটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে পারবে কিনা বা এই বছরের শেষ নাগাদ একটি নির্বাচন দিতে পারবে কিনা সেটি কিন্তু এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটি বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিন্তু নানা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানাভাবে হোঁচট খাচ্ছে। যেমন এই যে যেটা গতকাল যেটা হয়ে গেল, যে ছাত্র জনতা তারা চেয়েছিল একটা প্রোক্লেমেশন করতে জুলাই অভ্যুত্থানের, তো সেটি কিন্তু তারা এক পা এগিয়ে কিন্তু আবার এক পা পিছিয়ে গিয়েছে এবং প্রথমে সরকার এটির সাথে নিজেদের সম্পূর্ণভাবে সংশ্লিষ্টতাকে অস্বীকার করলো, পরবর্তীতে দেখা গেল যে সরকার তারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন এবং তাদের ইন্টারফারেন্সের ফলেই কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত ওই প্রোক্লেমেশনটা হয়নি। কিন্তু এখন আবার 15 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যে 15 দিনের মাঝেই তারা এই প্রোক্লেমেশন তারা ঘোষণা করতে চায় এবং সে প্রেক্ষিতে তারা কিন্তু আজ আপনারা দেখেছেন গতকাল তারা শহীদ মিনারে কিন্তু জড়ো হয়েছিল। তো এই যে ছাত্র জনতা তাদের যে একটা প্রত্যাশার জায়গা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা এই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা একটা রাজনৈতিক দলও করার পথে রয়েছে। তো সেই দল তারা করতেই পারে, সেটা আসলে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, যে তারা যদি দেশের রাষ্ট্রীয় সংস্কারে নিজেরা উদ্যোগী হতে চায় বা নিজেরা মনে করে যে তারা ক্ষমতায় এসে বা তাদের দ্বারা একটি রাজনৈতিক দল করে তারা এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে চায়, সেটা মোস্ট ওয়েলকাম জনগণের ভোটে যদি তারা আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে ওই যে শঙ্কার জায়গাটা যেটা রয়েই যায় সেটা হচ্ছে যে এটা কি আবার একটা কিংস পার্টি হয়ে যায় কিনা, এবং কিংস পার্টিগুলো বাংলাদেশের রাজনীতিতে তারা যে কতটা ব্যাপকভাবে মুখ থুবড়ে পড়েছে সেটার উদাহরণ তো আমরা দেখেছি। আমরা ফেরদৌস কুরেশি তার দলকে আমরা দেখেছি। তো আমরা চাই না যে ছাত্র জনতা যারা একটা হিরো, ন্যাশনাল হিরো, যাদের মাধ্যমে একটা ফ্যাসিস্ট হাসিনার উৎখাত ঘটেছে, তারা ওই একটা ফেরদৌস কুরেশির মতো রাজনৈতিক দল করুক, এটা আমরা কিন্তু চাই না। আমরা তাদেরকে ওই সম্মানের বা শ্রদ্ধার বা একটা ভালোবাসার জায়গায় দেখতে চাই। তো এই বিষয়গুলোতে আসলে এই ছাত্রদেরকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে তারা যেন আবার একটা কিংস পার্টি গঠন না করে বসে। তো সব মিলে আমি মনে করি যে এই 2025 সালটা কিন্তু অনেক চ্যালেঞ্জের একটি বছর আমাদের জন্য, কারণ আমরা এখন নানা ক্ষেত্রে কিন্তু নানা ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন সার্জিস আলমের মতো একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যিনি সংগঠক, তাকে আমরা দেখলাম জামায়াতে ইসলামের একটি অনুষ্ঠানে তিনি গিয়ে কিন্তু সরাসরি জামায়াতে ইসলামের ভূয়সী প্রশংসা করলেন। তো এগুলো কিন্তু নানা ধরনের প্রশ্নের উদ্রেক করে, কারণ এখানে শুধু জামায়াতকে যদি এককভাবে কৃতিত্ব দেওয়া হয় তাহলে বিএনপির ওয়াসিম নামের যেই ছেলেটি যে শাহাদাত বরণ করলো বৈষম্যবিরোধী আন্দোলনের একেবারে শুরুর দিকে, তার অবদানকে কিন্তু খাটো করা হয়। তো এখানে আমি মনে করি যে আসলে পার্টিকুলারলি কোনো দলকে কিন্তু আমাদের ফেভার করা উচিত না। এখানে বলা উচিত যে প্রত্যেকটা রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর রাজনৈতিক দলগুলো বাদে সকলেই কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা রেখেছে, রাজপথে তাদের নিজেদের রক্ত ঢেলে দিয়েছে। তাই মনে করি যে যখন একটা পার্টিকুলার দলকে যদি এখানে কৃতিত্ব দেওয়া হয় তাহলে সেটা কিন্তু নানা প্রশ্নের উদ্রেক করে। তো সে বিষয়টা আমি মনে করি যে যারা ছাত্র সমন্বয় করেছে তারা কেয়ারফুল থাকবে। এবং সাম্প্রতিক সময় আপনারা এটাও জানেন যে হাসনাত আবদুল্লাহ আরেকজন সংগঠক, তিনিও কিন্তু বিতর্কের জন্ম দিয়েছেন সময় টিভি কেন্দ্র করে যে ইস্যুগুলো হয়েছে। তো আমি মনে করি যারা ছাত্র তাদেরকে এইসব বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে যে তাদের কোনো মন্তব্যের দ্বারা বা তাদের কোনো অ্যাক্টিভিটিসের দ্বারা যেন জনমনে কোনো প্রশ্ন তাদেরকে ঘিরে না হয়। কারণ তাদেরকে আমি যেটা বললাম যে তাদেরকে আমরা একটা হিরোর আসনে দেখেছি, ওই হিরোর আসনেই তাদেরকে আমরা রাখতে চাই। আমরা চাই না যে তারা সময় টিভি কেন্দ্রিক ওই ধরনের বিতর্কের তারা সূত্রপাত ঘটাক। আমরা চাই না যে তাদের কেউ জামায়াতে ইসলামী বা যে কোনো একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে একটা ব্যাপকভাবে বা এককভাবে একটা কৃতিত্ব দিয়ে দেখ, এ ধরনের বিষয় কিন্তু আমরা চাই না। আমরা চাই যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখুক বা তারা কোনো কিংস পার্টির সাথে নিজেদের নাম জড়িত না করুক। তো এটি একটি বিষয়। আর পাশাপাশি আমরা এটাও চাই যে তাদের সাথে বর্তমান ক্ষমতাসীন যে ডক্টর ইউনূস সরকার, এদের যে একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি, এই সমন্বয়হীনতাও কিন্তু আমরা দেখতে চাই না। আমরা চাই যে তাদের প্রত্যেকের মধ্যে একটা কোঅর্ডিনেশন যেন
থাকে। তো সেই কোঅর্ডিনেশনটা যে ছিল না তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা যখন একটা প্রোক্লেমেশন জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশন ঘোষণা করতে চাচ্ছিল, তখন প্রথমে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি কিন্তু প্রথমে সেটাকে ডিনাই করলেন। পরবর্তীতে কিন্তু আবার 24 ঘন্টার মধ্যেই কিন্তু তিনি আবার সেখান থেকে পুরোপুরি উল্টে এসে কিন্তু তিনি আবার বললেন যে এটার সাথে সরকার সংযুক্ত আছেন। আবার এখন আবার দেখা যাচ্ছে যে 15 দিনের একটা আলটিমেটাম দেওয়া হলো। তো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু প্রমাণ করছে যে আসলে একটা কোঅর্ডিনেশনের কিন্তু অভাব রয়েছে। আবার এমনও কথা আমাদের কাছে আসে যে যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছে ছাত্রদের মাঝে, আমি নাম উল্লেখ নাই করি, তাদের বাবা দেখা যাচ্ছে যে সরাসরি একটি মুশকিল আসান সেন্টার খুলে বসেছেন রাজধানী মিরপুরের মতো একটি জায়গায়, এবং খুলে বসে সেখানে তিনি নানা তদবির তার কাছে আসছে, তিনি সেগুলো তদবিরগুলো বাস্তবায়ন করছেন। তো এগুলো কিন্তু নানা প্রশ্নের উদ্বেগ করে যে তারা কি তাহলে এখানে কি এটা একটা ব্যবসার একটা ক্ষেত্র খুলে বসেছেন। তো এই যে ছাত্রগুলো যারা এই একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের বাবা যখন এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, তো সেটা কিন্তু খুব একটা দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করে। কারণ আমরা চাই না যে তারা ওই আন্দোলনে তাদের ভূমিকাটাকে কেন্দ্র করে এখন তারা সেটাকে পুঁজি করে তারা ধান্দাবাজির দোকান খুলে বসুক, এটা আমরা কেউ চাই না। তো সেক্ষেত্রে আমি মনে করি যিনি ছাত্র যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আমি নাম উল্লেখ নাই করলাম, বা তার পিতা বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা এই বিষয়গুলো আসলে কেয়ারফুল হওয়া দরকার যে একটা সম্মানের জায়গায় পৌঁছে যাওয়ার পরে বিতর্কিত হতে কিন্তু সময় খুব বেশি লাগে না, কর্মকাণ্ডের দ্বারাই কিন্তু সহজে বিতর্কিত হওয়া যায়। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে কিন্তু তাদেরকে বা তাদের পরিবারের সদস্যদেরকে তাদের বিরত রাখা উচিত। তো প্রিয় দর্শক, আমি এই নতুন বছরের শুরুতে এই ভিডিওতে আসলে এই ধরনের নেতিবাচক কথা আমাকে বলতে হবে সেটা আমি ভাবিনি, কিন্তু কথা প্রসঙ্গে কথার পিঠে অনেক কথা এসেই গেল। তো আমি যেটা বলতে চাই যে আসলে এই নতুন বছরটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বছর। কারণ আপনারা জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি জানুয়ারির 20 তারিখে কিন্তু তিনি দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন, এবং তার মতো একজন মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তথা এই যে বিশ্বের একটা অন্যতম মোরল রাষ্ট্র, তার নেতৃত্বে তিনি যখন আসবেন, তখন তার পক্ষে কিন্তু যে কোনো অসম্ভব কাজ করে ফেলা সম্ভব। অর্থাৎ তিনি তার ওই রেগুলার টেক্সট বুক প্রেসিডেন্ট নয়, তিনি কিন্তু তার এগুলোর বাইরে গিয়ে কিন্তু অনেক ধরনের উল্টাপাল্টা কাজ তিনি করে ফেলতে প্রসিদ্ধ। তো এবারও তিনি অনেক উল্টাপাল্টা কাজ করবেন, এবং আশঙ্কাই আমরা করছি, যেমন তিনি বলেছেন যে বার্থ রাইট সিটিজেনশিপ যেটা রয়েছে সেটা তিনি কেড়ে নেবেন, এরকম আরও কত কিছু তিনি করতে পারেন, বা তার বৈদেশিক নীতির ক্ষেত্রে আরও কত কিছু করতে পারেন, এটা হু নোজ, অনেক কিছুই তিনি ঘটাতে পারেন। তো সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর ডক্টর ইউনূসের এই সরকার, তাদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বা তার প্রশাসনের দৃষ্টিভঙ্গি কেমন হয় সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় রয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা ইউনিটির খুব প্রয়োজন এই মুহূর্তে। অর্থাৎ যেটা আমরা বলছি, এটা জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন, আমাদের একটা কনসেনসাসে আসা প্রয়োজন। আর এই কনসেনসাস যদি আমাদের মধ্যে না থাকে, তাহলেই কিন্তু আমি মনে করি যে যারা ওই ভেস্টেড কোয়ার্টার বা যারা ওই পতিত স্বৈরাচারের দোসর, তারা কিন্তু সুযোগ সন্ধানী, তারা সবসময় কিন্তু সুযোগ খুঁজবে যে আমাদের মাঝে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বা আমাদের মাঝে একটা বিভেদ বা অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটতে। তো সেজন্য আমি মনে করি যে ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকেরই কিন্তু এক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে এই নতুন বছরটিতে যেন আমরা কোনো ক্যাওস না দেখি। আমরা এই নতুন বছরটিতে আমরা চাই না যে আমাদের দেশকে কেউ একটা গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেয়। আমরা চাই যে একটা সুন্দর শান্তিপূর্ণ উপায়ে যেন একটি ক্ষমতা হস্তান্তর হয়, এবং এই বছরটি যেন সেটির ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। তো প্রিয় দর্শক, আমি পরিশেষে এটাই বলবো যে আমি সবসময় একটা পজিটিভ চিন্তাধারার মানুষ, আমি অপটিমিস্টিক ওয়েতেই কথা বলতে পছন্দ করি। তারপরেও আজকের এই কথার পিঠের কথা অনেক নেগেটিভ বা নেতিবাচক কথা বা আশঙ্কার জায়গাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কিন্তু এগুলোর মূল যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমি চাই যে আমাদের যে আশঙ্কার জায়গাগুলো রয়েছে সেগুলোর দিকে যেন দৃষ্টি দিয়ে এই আশঙ্কাগুলো যেন সত্য না হয়, সেই দিকে যেন কনসার্ন পিপল যারা রয়েছেন তারা যেন ভূমিকা রাখেন, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা থাকবে। আর পরিশেষে নতুন বছরটি আপনাদের সকলের ভালো কাটুক। আমাদের দেশ ও জাতির জন্য এই নতুন বছরটি যেন 2024-এ আমরা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে 2025-এ আমরা যেন একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর দেখতে পাই, সে ধরনের প্রত্যাশাই আমাদের থাকবে। তো প্রিয় দর্শক, আপনাদের সকলের জীবন আনন্দময় হোক, এবং আমার যে আশঙ্কার জায়গাগুলো রয়েছে সেগুলো যেন সত্য না হয়, এবং আমরা যেন একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে পারি, এই প্রত্যাশা করেই আমি নতুন বছরের শুরুর আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।